ধরো এটা একটা পরমাণু নিউক্লিয়াস যেখানে প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে। আর এটা একটা পরমাণুর n-তম কক্ষপথ। এখন আমার কাজ হচ্ছে এটা নিউক্লিয়াস থেকে বা কেন্দ্র থেকে এই কক্ষপথের ব্যাসার্ধ Rn এটা নির্ণয় করা। তো একটি পরমাণুর এই n-তম কক্ষপথ নির্ণয় করতে আমরা একটা ইলেকট্রনের সহায়তা নিব। একটা ইলেকট্রনের সহায়তা নিব। সেই ইলেকট্রন আমাকে কিভাবে হেল্প করতে পারে? আমরা জানি একটা ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরে সেটাই হচ্ছে তার ব্যাসার্ধ, ওই কক্ষপথের ব্যাসার্ধ। যে কক্ষপথে বৃত্তাকার পথে ঘুরে সেই বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। পরিধি তো পরিধি, কক্ষপথের পরিধি। তো এখন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার কেন্দ্রের বিপরীত দিকে একটা বল কাজ করে। সেই বলের মান F ইকুয়াল হচ্ছে ma। আর এর এখানে a ইকুয়াল হচ্ছে v স্কয়ার বাই r। এটার প্রমাণ কি দেখাইছি? এটা আজকে দেখানোর কথা ছিল। ও তাহলে তো আমরা ব্যাসার্ধের রাশিমালার আজকে আসলে করতে পারবো না স্যার। কারণ এটা দেখানোর আগে তোমাদের দেখাইতে হবে এই যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে থিটা আর কস থিটা ইকুয়াল কত? 1। এটা দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাই দেখাই। এবং এটা হচ্ছে রেডিয়ান এককে। রেডিয়ান এককে সাইন থিটা ইকুয়াল হচ্ছে থিটা আর কস থিটা ইকুয়াল হচ্ছে 1 যদি থিটা ক্ষুদ্র হয়। যদি থিটা ক্ষুদ্র হয়, হ্যাঁ, এটা আপাতত স্টপ আর কি। হ্যাঁ, এটা আপাতত স্টপ। আমরা সাইন থিটা আর থিটা এটা প্রমাণ করি আগে। থিটার মান অনেক ছোট, শূন্যের কাছাকাছি। যদি শূন্যের কাছাকাছি হয় ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। আমরা ধরো ও হচ্ছে কেন্দ্র, এ বিন্দু থেকে একটা বস্তু যদি বি বিন্দুতে যায় তাহলে তার উৎপন্ন কোণ কত? থিটা। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এটা জানো যে কোণের বৃত্তীয় পরিমাপে থিটা ইকুয়াল হচ্ছে s/r, বা কোণের বৃত্তীয় পরিমাপ ইকুয়াল হচ্ছে s চাপ বাই ব্যাসার্ধ। অথবা এটা মনে হয় তোমরা দেখছো s ইকুয়াল টু r থিটা। এটা একই তো না? হ্যাঁ, কোণের বৃত্তীয় পরিমাপ সমান চাপ বাই ব্যাসার্ধ। কোণের বৃত্তীয় পরিমাপ ইকুয়াল হচ্ছে চাপ ডিভাইড বাই ব্যাসার্ধ। তো কোণটা যদি থিটা হয়, কোণ যদি থিটা হয় আর চাপ যদি হয় ab আর ব্যাসার্ধ হচ্ছে oa অথবা ob, ab বাই ob, কারণ এখানে ob ও ব্যাসার্ধ ও a ও ব্যাসার্ধ। আমরা অবশ্য oa ইকুয়াল হচ্ছে ob ইকুয়াল r এটা লিখতে পারি। এখানে লেখা যায় ab বাই r, এটা লেখা যায়। তাহলে এখানে আমরা থিটা লিখলাম, তাই না? থিটাটা বের করলাম। সবাইকে এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এটা বের হলো থিটা। এখন আমাদের বের করতে হবে সাইন থিটা। থিটাটা বের করলাম, এখন বের করতে হবে সাইন থিটা। বৃষ্টি পড়ে এখনো? না বলো, সমস্যা নেই।
ভাই তোমার বড় ভাই পড়ে গেছে, তুমি তো ভাই কত ভাই কয়। আচ্ছা, আমরা থিটাটা বের করছি। আমরা যদি সাইন থিটা ইকুয়াল টু থিটা প্রমাণ করতে চাই তাহলে থিটার পাশাপাশি সাইন থিটা বের করতে হবে। আর সাইন থিটা যদি বের করতে চাই তাহলে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। সমকোণী ত্রিভুজ যেখানে থিটা থাকবে, হ্যাঁ, যেখানে যেখানে এই থিটাটা থাকবে। এই জন্য আমি বি বিন্দু থেকে একটা লম্বা আঁকবো ও এর উপরে, ও এর উপর লম্বা আঁকবো যেটা ও এ কে ডি বিন্দুতে ছেদ করে, ও এ কে ডি বিন্দুতে ছেদ করে। এখন তুমি বলতে পারো ও বি ডি ত্রিভুজ, ত্রিভুজ ও বি ডি, ও বি ডি এ, এটা একটা সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি। লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে ওডি। লম্ব বিডি আর ভূমি হচ্ছে ওডি। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে ওবি। তাহলে সাইন থিটা ইকুয়াল হচ্ছে বিডি বাই ওবি। ওবি এর পরিবর্তে কি আর লেখা যায়? কারণ ও বি হচ্ছে ব্যাসার্ধ আর। এখন তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমরা কি এই থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা কি বলতে পারি কিনা, এটা বলার কোনো সুযোগ আছে কিনা? দেখো এখানে আর আর সেম, এ বি আর বিডি কি সমান? এ বি আর হচ্ছে বিডি, অবশ্যই এ বিটা বড়, এ বি আর বিডি তো এখানে সমান না। যদি কোনোভাবে এ বি এবং বিডিকে সমান করা যায় তখনই আমরা বলবো এ বি বাই আর আর বিডি বাই আর সমান, তার মানে থিটা ইকুয়াল কি? সাইন থিটা। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে এ বি আর বিডিকে সমান করা যায়, কোন ক্ষেত্রে এটা সমান হবে, এই হচ্ছে আমার উদ্দেশ্য। তো আমরা দেখলাম কি থিটার মানটা যদি একটু ছোট করা যায়, থিটার মান ছোট করা যায় মানে হচ্ছে যদি তুমি বি বিন্দুটাকে এখানে নিয়ে আসো, যদি এখানে নিয়ে আসো তাহলে কোনটা কি হয়ে যায়? ছোট হয়ে যাচ্ছে। তখন কি বিডি আর আগের মতো থাকবে? বিডিটাও ছোট হয়ে যাবে। তখন এটা হবে বিডি, বি ডি। তখন কোন হবে এটা? আগে দেখো এ বি এর সাথে বিডি এর যে পার্থক্য ছিল, এখন কি এ বি এর সাথে বিডি এর অতটা পার্থক্য থাকবে? কিছুটা পার্থক্য কমবে না? এখন থিটার মানটা যদি আমি আরো ছোট করে ফেলি তাহলে কিন্তু তাদের পার্থক্য আরো কমবে। ধর আমি এখান থেকে যদি একটা লম্বা আঁকি, এই জায়গায় দুইটা প্রায়, হ্যাঁ বুঝলাম, একই একই চিত্র রাখবা, হ্যাঁ একই চিত্র রাখবা, হ্যাঁ। তো কি হচ্ছে দেখো, থিটার মান ধীরে ধীরে কমতেছে। থিটার মান ধীরে ধীরে কমলে তখন এ বি, এ বিডি আর এ বি এর মান প্রায় কি হয়ে যায়? সমান হয়ে যায়। তাহলে এই এ বি আর হচ্ছে বিডি এই দুটো সমান হবে, এ বি আর বিডি প্রায় সমান হবে যদি থিটা শূন্যের কাছাকাছি হয়। বা ছোট হয়। এ বি আর বিডি যদি সমান হয় তাহলে এ বি বাই আর বিডি বাই আর সমান হবে। তখন আমরা বলতে পারবো থিটা ইকুয়াল কত? সাইন থিটা। তাহলে থিটা ইকুয়াল টু সাইন থিটা এটা তখনই সম্ভব যখন থিটা ক্ষুদ্র, বড় থাকা অবস্থায় এটা সম্ভব না। তোমরা একটু টেস্ট করে দেখতে পারো ক্যালকুলেটরে। আমরা উইন্ডোজের ক্যালকুলেটরে একটু দেখি। এবং এটা অবশ্যই কোন এককে বলো তো, রেডিয়ান না ডিগ্রি? রেডিয়ান এককে। কারণ আমরা কিন্তু ওই যে থিটা ইকুয়াল টু যে চাপ বাই ব্যাসার্ধ নিছি, এটা কিন্তু রেডিয়ান এককে। হ্যাঁ, তো আমি এটা রেডিয়ান মোডে যাই, রেডিয়ান মোড। রেডিয়ান মোডে দেখো সাইন লিখে তারপরে এখানে কোনটা লিখি। কোন হচ্ছে যদি তুমি এখন শোনো, তোমাকে কিন্তু ধরো 0.01 যদি নাও, ইকুয়াল কত? পয়েন্ট 0.01 হচ্ছে 0.009। 0.009 আর 0.01 একই কথা না? হ্যাঁ একই। এটা 0.00999 এরকম যদি হয় তাহলে তুমি 0.01 লিখতে পারো না? কারণ 09 আর 10 তো একই কথা, বুঝতে পারছো? তাহলে এই দুইটা কি সমান হচ্ছে?
প্রায় সমান হচ্ছে। তুমি যদি আরো ছোট নাও, ধরো 0.017, এটা নিলা, নিয়ে তুমি এটা সাইন সাইন নাও 0.0169। এবার এটা কোন মোডে নিয়ে গেলাম? রেডিয়ান মোডে। তুমি যদি ডিগ্রি মোডে সেম কাজটা করো তাহলে কিন্তু দেখবা হবে না। ডিগ্রি মোডে তুমি ধরো যদি সাইন 0.017 নাও, নিয়ে সাইন যদি নাও, এটা কত দেখো 2.96 × 10⁻⁴। এটা 0.017 থেকে অনেক ছোট। তাহলে ডিগ্রি মোডে আসলে একটা সমান হয় না, হয় কোন মোডে? রেডিয়ান মোডে। আর ব্যাপারটা এইরকম, এমনিতে তোমরা জানো কি 1 ডিগ্রি হচ্ছে কত রেডিয়ান? π/180। তো আমরা যদি π/180 মান বের করি, π/180 কত হয়? 0.0174। 0.0174। তো এখন তুমি সাইন 1 ডিগ্রি বের করো, যেহেতু ডিগ্রি লিখছো তাহলে এটা কোন মোডে? ডিগ্রি মোডে। হ্যাঁ, ডিগ্রি মোডে তুমি সাইন 1 ডিগ্রি দেখছো, সাইন 1 ডিগ্রি, এই ডি লেখা মানে হচ্ছে ডিগ্রি মোডে আর কি। তো 0.01745, 0.0174, তাহলে সাইন 1 ডিগ্রি ইকুয়াল কত? 0.014। কিন্তু এই ডিগ্রিটাই তুমি যদি রেডিয়ানে প্রকাশ করো তখন এটা কি হবে? 0.014। তো তুমি যদি এই জায়গায় ডিগ্রি না লিখে তুমি যদি লেখো সাইন 0.0174 রেডিয়ান, তাহলে দেখা যাচ্ছে 0.0174। তাহলে ডিগ্রি রেডিয়ান এককে দেখা যায় থিটা এবং সাইন থিটা দুইটা কি হচ্ছে? সমান হচ্ছে। বাট ডিগ্রি মোডে কিন্তু সমান হচ্ছে না। তো কোন তবে তোমরা মনে হয় এটা লেখা অভ্যস্ত ক্যালকুলেটরে এইভাবে লেখা অভ্যস্ত। এরকম দেখবো যে সাইন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রির মতো হইলেও কাছাকাছি হবে আর কি। তোমরা সরল দোলক ইউজ করছো কখন? সরল দোলকের ক্যালকুলেশন করছো? সরল দোলক যখন তোমরা পড়বা ফিজিক্সে তখন দেখবা যে এটা অবস্থান যে পরিবর্তন করে, ধরো একটু দূরে নিয়ে ছেড়ে দেয় না, এটা আসলে 4 ডিগ্রির বেশি নেয় না। কারণ 4 ডিগ্রির বেশি যদি নেয় তখন হচ্ছে তার চলার পথটা বক্ররেখার মতো হয়ে যায় 100%। আর যদি তুমি দূরত্ব কম নাও, ধরো এখানে আছে অল্প একটু এদিকে নিলা, তখন দেখা যায় তার সে যে দোলে এটা একটা সরলরৈখিক হয়। বুঝতে পারছো? সেই জন্য 1 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নেওয়া হয়। যাক, আমাদের উদ্দেশ্য ছিল সাইন থিটা ইকুয়াল টু থিটা এটা প্রমাণ করা, এবং কোণ যখন খুবই ক্ষুদ্র তখন সাইন থিটা আর থিটা সমান হবে, এটা শেখার উদ্দেশ্য ছিল। আশা করি এটা শিখতে পারছো। এবার আমরা দেখি cos থিটা ইকুয়াল টু 1। একই চিত্রে OBD ত্রিভুজে cos থিটা সমান কত? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত? OD, আর অতিভুজ কত? OB। তাহলে cos থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে OD আর অতিভুজ হচ্ছে OB। এখন থিটা যদি আস্তে আস্তে ক্ষুদ্র করতে থাকো তাহলে দেখো OD এর দূরত্ব আস্তে আস্তে কি বাড়তে থাকে। OB তো আর অলওয়েজ, এবং এটা অলওয়েজ সমান। ডি বিন্দুটা যদি তুমি এখানে নিয়ে যাও বা হচ্ছে এই বি বিন্দুকে এখানে নিয়ে আসো তখন কোণটা ছোট হয়ে যায় এবং ওডিটা বড় হয়। তুমি যখন আরো কোণ ছোট করবা তখন ওডিটা আরো এই বিন্দুর কাছাকাছি চলে আসবে। করতে করতে যদি শূন্যের কাছাকাছি হয় তখন ডি বিন্দু কোন বিন্দুতে পতিত হবে? এই বিন্দু। তখন সেটাও কি কার সমান হবে? ব্যাসার্ধ সমান হবে। তাহলে ব্যাসার্ধ বাই ব্যাসার্ধ ইকুয়াল কত? 1। তাহলে cos থিটা ইকুয়াল টু 1। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু 1 থিটা যদি ক্ষুদ্র হয়, আর একটা হচ্ছে sin থিটা ইকুয়াল টু থিটা। ওকে, আমাদের এই পর্যায়ের ক্লাস শেষ। একদম জিরো না, একদম জিরো নিলে তো কোণই আসলে জিরো ডিগ্রি তো মানে সবসময় সাইন জিরো মানে কি জিরো, এন্ড রেডিয়ানে নাও আর হচ্ছে ডিগ্রিতে নাও, ওটা সমান, জিরো সমান হবে। আচ্ছা, এবার আমরা একটু আলোচনা করি একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, ধরো এই জায়গায়
এটা হচ্ছে তার কেন্দ্র, এখানে একটা বস্তু, এই একটা বস্তু, এটা ধর একটা সুতা দিয়ে বাঁধা, ঠিক আছে, বস্তুটা সুতা দিয়ে বাঁধা, বৃত্তাকার পথে ঘুরতেছে বস্তুটা। অলওয়েজ দেখবা কি বস্তুটা ছিটকে পড়ে যেতে চায়, ছেড়ে দিলে দেখবা আর বৃত্তাকার পথে কি ঘুরবে, ঘুরবে না, এটা অন্য দিকে চলে যাবে। তার কারণ কি? কারণ হচ্ছে যে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার কেন্দ্রের বিপরীত দিকে একটা বল কাজ করে, কেন্দ্রের এটাকে কেন্দ্র বিমুখী বল বল বলে, কেন্দ্র বিমুখী। আর সুতার টান তখন ভিতরের দিকে কাজ করে, হ্যাঁ, সুতার টান ভিতরের দিকে কাজ করে, সেটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। তো ওই সুতার টান ওই কেন্দ্রবিমুখী বল দ্বারা প্রশমিত হয়, বা কেন্দ্রবিমুখী বল সুতার টান দ্বারা প্রশমিত হয়। এই জন্য সে একটা বৃত্তাকার পথে ঘুরে, দুইটার মান সমান। যদি তুমি সুতাটা একটু দুর্বল সুতা নাও, সেলাই সুতা নিলা, তখন কিন্তু টানের মান কম হবে, বেগ বেশি হলে এটার বেশি হবে, তখন ছিঁড়ে যাবে। আর যদি এটা মোটা দড়ি নাও আর এটা হালকা তুলা দিয়ে বানাও বলটা, তো বুঝতেই পারতেছো, ঠিক মতো ঘুরতে পারবা? আচ্ছা যাক, আমাদের এটা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যে বস্তুটা থাকে তার বেগ কোন দিকে থাকে বলো তো। বস্তুটা যখন বৃত্তাকার পথে ঘুরে, তখন যে কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার বেগ থাকে, বেগ তো অবশ্যই থাকে। এখন কথা হচ্ছে সেখানে কোনো ত্বরণ থাকে কিনা। যদি সমবেগে ধরো এখানে এই বিন্দুতে বেগ তার হচ্ছে অবশ্যই এই বিন্দুতে স্পর্শক বরাবর, এটা মনে করো 10 মিটার পার সেকেন্ড। এইখানে যখন আসে তখন এখানে স্পর্শক, এটাও 10 মিটার পার সেকেন্ড। তোমরা দেখে অবশ্যই বলবা যে এখানে বেগের মান পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, বেগের মান পরিবর্তন হচ্ছে না, সো বেগ হয়তো পরিবর্তন হবে না, কিন্তু তোমরা জানো বেগ এটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি যদি মান পরিবর্তন হয় তাহলেও বেগ পরিবর্তন হয়, যদি দিক পরিবর্তন হয় তাও হয়, আর মান দিক দুইটা হলে তার কোনো কথাই নেই। তা আমরা এখানে যে এক্সাম্পলটা দেখতেছি সেই এক্সাম্পলে তার মান পরিবর্তন হচ্ছে না, বাট দিক পরিবর্তন হচ্ছে। আর দিক যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই এখানে ত্বরণ থাকবে, বুঝতে পারছো? এখন ওই ত্বরণের মান কত, ত্বরণের মান কত আর ত্বরণের দিক কি, মান আর দিক, এই দুইটা বের করা হচ্ছে এখন আমার কাজ। এই দুইটা বের করার জন্যই আমি তোমাদেরকে আগে sin θ সমান θ আর cos θ = 1 এটা পড়াই ফেলছি। আর গত ক্লাসে মেবি না, গত ক্লাসে মনে হয় পড়ে নাই, যে ভেক্টর নিয়মগুলো এতো মনে হয় তোমরাই জানো। এই যে এই বরাবর একটা ভেক্টর রাশি যদি আর হয়, সেটা যদি ভূমির সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে ভূমি বরাবর অংশ হচ্ছে r cos θ আর উল্লম্ব বরাবর অংশ হচ্ছে r sin θ। এটা তোমরা জানো না? হ্যাঁ, এটা তোমরা জানো। তো এটা আমাদের এখানে কাজে লাগাইতে হবে। কেন কাজে লাগাইতে হবে? কারণ ছোটবেলা থেকে তোমরা যে ক্যালকুলেশনগুলো পড়ে আসছো সেগুলো সবগুলো কিন্তু স্কেলারের, ভেক্টরের ক্যালকুলেশন কিন্তু খুব কম পড়ছো। এই জন্য যে কোনো ভেক্টর রাশিকে আমরা প্রথমে এটাকে স্কেলারে কনভার্ট করে নিই, স্কেলারে কনভার্ট করে দেন হচ্ছে এই ক্যালকুলেশনগুলো করি। হ্যাঁ, তো এখানে আমরা একই কাজ করব, প্রথমে স্কেলারে কনভার্ট করে নিব এই বেগকে, কারণ আমরা যেহেতু ত্বরণ বের করতে চাই, ত্বরণ মানে কি বেগের পরিবর্তনের হার, তো তোমাকে বেগ নিয়ে কাজ করতে হবে। প্রথমে ধরে নাও যে এটা হচ্ছে একটা অবস্থান, আমরা যদি এই চিত্রেই কাজটা করি, সরি আমরা নতুন একটা চিত্র নেই, এই বিন্দুটা হচ্ছে তার প্রাথমিক অবস্থান। হ্যাঁ, এই বিন্দু হচ্ছে তার প্রাথমিক অবস্থান, আর কিছুক্ষণ পরে দেখা গেল সেই বি বিন্দুতে চলে গেল, এটা হচ্ছে সেই বি বিন্দু। ঠিক আছে, এখানে চলে গেল, এবং তার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, থিটা কোণে এসে এ থেকে বিতে চলে গেল। সময় লাগছে এ বি যেতে, সময় লাগছে হচ্ছে টি, সময় হচ্ছে টি। আর এখানে তার বেগের দিক হচ্ছে এইদিকে। হ্যাঁ, এটা হচ্ছে বেগের দিক, আর বি বিন্দুতে তার বেগের দিক হচ্ছে এইদিকে।
এবং এখানেও বেগ হচ্ছে ভি, এখানেও বেগ কত ভি। বেগের মান তো পরিবর্তন হচ্ছে না, শুধু কি পরিবর্তন হচ্ছে দিক। আমরা বি বিন্দুতে যে বেগ সেটাকে পিছনের দিকে বর্ধিত করব। পিছনের দিকে বর্ধিত করলাম এবং এই কোণটা কত রে বের করব, মানে শেষ বেগটা এই এ বিন্দুতে যে বেগ তার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে। আর এ বিন্দুটা আমি এমনভাবে নিলাম যেন সেটা এক্স অক্ষ বরাবর হয়, ভূমির সমান্তরাল, এইভাবে নিছি। এই বিন্দুতে যে বেগ সেটা হচ্ছে আদি বেগ, আর বি বিন্দুতে যে বেগ সেটা কি শেষ বেগ। তো আমরা এটাকে লিখতে পারি এ বিন্দু হচ্ছে আদি অবস্থান আর বি বিন্দু হচ্ছে শেষ অবস্থান। তো এ বিন্দুতে এই আদি বেগ যে ভি, সেটার এক্স অক্ষ বরাবর উপাংশ ভি কস 0 আর তার ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি সাইন 0। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? বাকি সবাই বুঝতে পারছো? বুঝো নাই? ধরো ওই যে একটু আগে যে বললাম এটা যে আর এটা যদি থিটা হয় তাহলে ভূমির সাথে সে কত ডিগ্রি কোণ তৈরি করছে, থিটা কোণ। তাহলে এই উপাংশ কত হবে আর কস থিটা। এই থিটার মান যদি ধরো 45 ডিগ্রি হয় তাহলে হবে আর কস 45 ডিগ্রি, তাই না? কিন্তু যদি কোণটা যদি আরো ছোট করে ফেলো, ধরো এটা তুমি 20 ডিগ্রি করলা, তাহলে কত হবে আর কস 20। যদি কোণটা আরো ছোট করো, 2 ডিগ্রি করো, তাহলে আর কস 2। যদি এত ছোট কোণ না করে এই রেখা বরাবরই দিয়ে দাও, তখন কত হবে আর কস 0। এখানে গঠনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এক্স অক্ষ এবং ভি এর দিকও কি একই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এই জন্য এই বরাবর তার উপাংশ কত ভি কস 0। বুঝতে পারছো? এই cos 0 ইকুয়াল টু হচ্ছে 1, এটা হবে v, আর sin 0 ইকুয়াল টু 0, এটা 0। তাহলে আদি বেগের আসলে x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে v, আর y অক্ষ বরাবর কোনো উপাংশ আছে নাই। ওকে, এখন শেষ বেগের যে শেষ বেগ যে v বি বিন্দুতে, এটা বের করার জন্য এটা x অক্ষের সাথে কত কোণ তৈরি করছে সেটা জানা জরুরি। যদি ও এ সি বি এটা যদি একটা চতুর্ভুজ হয়, আমরা জানি এই চতুর্ভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এ বিন্দুতে বেগ হচ্ছে তার স্পর্শক বরাবর, স্পর্শক অলওয়েজ ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। বি বিন্দুতে বেগ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কত 180, তাহলে এটা থিটা আর এটা এই কোণ দুইটা সমষ্টি কত হবে 180, কারণ একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360। এর মধ্যে এই দুইটা যদি 180 হয়ে যায় আর বাকি দুইটা মিলে হচ্ছে 180, তাহলে এটা থিটা হইলে এটা 180 মাইনাস থিটা, আর এটা যদি 180 মাইনাস থিটা হয় তাহলে এটা কত থিটা, কারণ এটা সরল কোণ না। এটা হইছে যদি এটা থিটা যদি হয় তাহলে এটা 180 মাইনাস থিটা বলবো না নাকি? অবশ্যই, কারণ এটা সরল কোণ, পুরোটা 180 ডিগ্রি। এটা থিটা হইলে একটা 180 মাইনাস থিটা, যদি এটা থিটা হইলে এটাকে 180 মাইনাস থিটা বলতে পারো, তাহলে এটা 180 মাইনাস থিটা হইলে এটা অবশ্যই কি হবে থিটা বলতে পারবা। বুঝতে পারছো? তাহলে এই কোণটা হচ্ছে থিটা, এটা আর ওটা তো তাহলে সমান, এটা ওটা সমান। ও এদিকে যত কোণ যাবে তার বেগ হচ্ছে তত কোণে ঘুরে যাবে, মানে এইটা এই অবস্থান থেকে এই অবস্থানে গেলে যত কোণে ঘুরবে এই বেগের অবস্থানও তত ডিগ্রি চেঞ্জ হবে, এইভাবে আমরা বলতে পারি। এতটুকু বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে দেখো এখন এই ভূমির সাথে শেষ বেগ ভি এটা কত ডিগ্রি কোণ তৈরি করছে? থিটা। তাহলে তার উপাংশ কত হবে? এক্স অক্ষ বরাবর উপাংশ হবে ভি কস থিটা, আর উল্লম্ব বরাবর উপাংশ কত হবে? ভি সাইন থিটা। তো মুখস্থই বলে দিবা, এটা কস থিটা হলে এটা সাইন থিটা, শেষ। অনুভূমিক বরাবর উপাংশ হচ্ছে কস থিটা আর উল্লম্ব বরাবর উপাংশ হচ্ছে সাইন থিটা। এবার আসো ত্বরণ। ত্বরণ জানতে গেলে অবশ্যই বেগের পরিবর্তন বের করতে হবে। এখন আমরা আসলে কি ত্বরণ বের করতে চাই? তোমরা কি তাৎক্ষণিক ত্বরণ ওয়ার্ডের সাথে পরিচিত? তাৎক্ষণিক ত্বরণ সময়ের ব্যবধান খুব কম। সময়ের ব্যবধান যদি খুব কম হয় তাহলে তাদের অতিক্রান্ত দূরত্বও তো কম হবে। সময়ের ব্যবধান যদি কম হয় তাহলে অতিক্রান্ত দূরত্বও কি হবে? কম হবে। তাহলে অতিক্রান্ত ধরো এখানে সময়ের ব্যবধান নিছিলাম আমরা টি,
এখন যদি অনেক কম নেই তাহলে নিশ্চয়ই এখান থেকে এত দূর যাবে, আরো কাছাকাছি থাকবে, তখন কোণের মান কি আর এত বড় হবে? কোণের মান অনেক ছোট হবে। আর কোণের মান যদি ছোট হয় তাহলে cos θ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? 1। আর sin θ ইকুয়ালটা লিখতে পারি কি? থিটা। sin θ ইকুয়াল টু থিটা, এটা কিন্তু একটু আগে আমরা প্রমাণ করছি। থিটা যদি ছোট হয় তাহলে cos θ ইকুয়াল টু 1 আর sin θ ইকুয়াল টু কত? থিটা। এটা আমরা এখানে ব্যবহার করলাম। তখন চিত্রটা কিন্তু আর এটার মতো হবে না, চিত্রটা হবে এরকম। এখানে আমি ছোট করে আঁকি। হ্যাঁ, আসলে এই চিত্রটা একটু বড় করে আঁকা উচিত ছিল। যাই হোক, এইটা হচ্ছে তার প্রাথমিক অবস্থান, আর এটা মনে করো তার কি শেষ অবস্থান। হ্যাঁ, তাহলে কোণের মানটা কি খুবই ছোট। আরেকটা জিনিস এখানে ব্যাপার দেখো, এক্স অক্ষ বরাবর আদি বেগ ছিল কত? ভি। এক্স অক্ষ বরাবর শেষ বেগ কত? ভি। তাহলে কি এক্স অক্ষ বরাবর আদি বেগের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। আর এক্স অক্ষ বরাবর যদি বেগের পরিবর্তন না হয় তাহলে কি ত্বরণ থাকবে? থাকবে না। এবার দেখি ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর বেগ কত? 0 আদি বেগ, আর শেষ বেগ হচ্ছে ভি থিটা। এখানে তো বেগের পরিবর্তন হয়েছে, তাহলে কোনো ত্বরণ যদি থেকেই থাকে তাহলে সেটা কি বরাবর? ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষটা কি কেন্দ্র দিয়ে যায় না? এটারও ওয়াই অক্ষ হচ্ছে এদিকে, এটারও ওয়াই অক্ষ কি এদিকে। তাহলে কোন বরাবর বেগের পরিবর্তন হচ্ছে? কেন্দ্র বরাবর। তাহলে ত্বরণ যদি থেকেই থাকে সেটা কি ত্বরণ? কেন্দ্রমুখী। বুঝতে পারছো? কেন্দ্রমুখী ত্বরণ। আচ্ছা, তাহলে আমরা এখানে কেন্দ্রমুখী ত্বরণ বের করব। কেন্দ্রমুখী ত্বরণ ইকুয়াল হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই সময়। শেষ বেগ কত? ভি থিটা। আদি বেগ কত? 0 ডিভাইড বাই টি। তাহলে ভি থিটা বাই টি। এটা কি খেয়াল আছে? ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। আমি এখানে থিটা বাই টি এর পরিবর্তে লিখবো ওমেগা। এটা হবে ভি ওমেগা। কেন্দ্রমুখী ত্বরণ এ, তাহলে এ ইকুয়াল হচ্ছে ভি ওমেগা। আবার আমরা এটাও জানি ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। তাহলে ওমেগা ইকুয়াল টু কত হবে? ভি বাই আর। এই যে এখানে ভি বাই আর বসাই, ভি বাই আর। তাহলে কি দাঁড়াচ্ছে? ভি স্কোয়ার বাই আর। এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। বুঝতে পারছো? এটাই চাইছিলাম প্রমাণ করতে। তো বস্তুটার ভর যদি এম হয় তাহলে যেখানে যে বল কাজ করবে সেই বলের মান হবে এফ ইকুয়াল হচ্ছে এম এ। এর মান বসাবা ভি স্কোয়ার বাই আর, দেন আসবে এফ ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। কি আছে বুঝো নাই? এখন আমরা ইলেকট্রনে যাই। ইলেকট্রন তো কক্ষপথে বৃত্তাকার কক্ষপথেই ঘুরে, তাহলে তারও নিশ্চয়ই এরকম কেন্দ্রমুখী ত্বরণ থাকবে, কেন্দ্রমুখী বল থাকবে, কেন্দ্রবিমুখী বল থাকবে। আর আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনায় যে বস্তুটা ছিল সেটা কিন্তু সুতা দিয়ে বাঁধা ছিল, এবং বলছি যে একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তখন তার কেন্দ্রের বিপরীত দিকে একটা বল কাজ করে, সেটার মান হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। আর কেন্দ্রের ভিতরের দিকে একটা বল কাজ করে, সেটা কে দেয়? সুতার টান। সুতার টান হচ্ছে ওই টি ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, যেটা বলছিলাম। কিন্তু কোনো ইলেকট্রন কি আর সুতা দিয়ে বাঁধা থাকে? তাহলে ইলেকট্রনে ওই নিউক্লিয়াসের দিকে যে আকর্ষণ বল সেটা হচ্ছে সুতার টানের কাজ করে। ঠিক আছে? ধরো পরমাণু নিউক্লিয়াস হচ্ছে যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর তার কক্ষপথ হচ্ছে এটা। এখানে হচ্ছে ইলেকট্রন, একটা ইলেকট্রন এম ভরের একটা ইলেকট্রন। এই যে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার কেন্দ্রের বিপরীত দিকে বল কাজ করে, সেই বলের মান হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, যেটা একটু আগে আমরা প্রমাণ করলাম একটু আগে। আর এটা হচ্ছে কেন্দ্রের বিপরীত দিকে বলটা কাজ করে, আর কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, সেটা হচ্ছে নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ বল।
ধরো কেন্দ্রমুখী বলকে যদি আমি F2 দিয়ে প্রকাশ করি আর নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ বলকে সরি এটাকে F1 দিয়ে প্রকাশ করি, যদি F2 দিয়ে প্রকাশ করি নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ বলটাকে, তাহলে এটা কি করা যাবে? F ইকুয়াল টু কত? C Q1 Q2 ডিভাইড বাই d স্কয়ার, দূরত্ব আর কি d স্কয়ার। তোমরা নিশ্চয়ই জানো C ইকুয়াল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, ঠিক জানো? আচ্ছা, C এর ভ্যালু C ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 9 আর এপসাইলন হচ্ছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12। হ্যাঁ, যাক এটা মান বসাই। আর দূরত্বটা হচ্ছে r, এখান থেকে ও ব্যাসার্ধ। এবার দেখি চার্জ, বলো এই ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ তো E, তো ইলেকট্রনকে যদি আমি Q2 ধরি তাহলে এটা হবে E। আর এখন নিউক্লিয়াসের চার্জ কত এটা বের করা হচ্ছে ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে, প্রোটন থাকে। একটা প্রোটনের চার্জ আর একটা ইলেকট্রনের চার্জ তো সমান, তাহলে একটা প্রোটনের চার্জ যদি একটা ইলেকট্রনের চার্জ যদি শুধু -E হয় তাহলে একটা প্রোটনের চার্জ কত? +E। আর এখানে কয়টা প্রোটন আছে? পারমাণবিক একটা হচ্ছে হাইড্রোজেনের বেলায়, আর অন্য যে কোনো পরমাণুর বেলায় কতগুলা? Z সংখ্যক প্রোটন, তার পারমাণবিক সংখ্যা সমান। তাহলে একটা প্রোটনের চার্জ যদি E হয়, Z সংখ্যক প্রোটনের চার্জ কত হবে? ZE। তাহলে আমরা বলবো যে Q1 হচ্ছে ZE। আর একটা ইলেকট্রনকে কিন্তু সবগুলো প্রোটনে আকর্ষণ করে, ব্যাপারটা কখনো এমন হয় না একটা প্রোটন একটা ইলেকট্রনকে আকর্ষণ করে। এখানে যতগুলো প্রোটন আছে সব হচ্ছে ওই ইলেকট্রনটাকে আকর্ষণ করবে। এই জন্য নিউক্লিয়াসে যে চার্জ সেটার পরিমাণ হবে ZE। Z সংখ্যক প্রোটন থাকবে, একটা প্রোটন থাকলে চার্জ হচ্ছে +E, Z সংখ্যক থাকলে কি হবে? ZE। তাহলে এখানে ZE বসাই দিই। তাহলে F2 টা কি আসবে? 1/4 পাই এপসাইলন নট ZE স্কয়ার বাই r স্কয়ার। আমরা আমাদের ব্যাসার্ধের রাশিমালার প্রতিপাদনের স্বার্থে এই সমীকরণটা একবার লিখে রাখি, এটা মনে হয় আমরা পড়ছি। mvr ইকুয়াল টু হচ্ছে nh/2 পাই, এবং এখানে ভিটা আমাদের কাজে লাগবে, nh/2 পাই m r। এবার আমরা দেখি এই F1 আর F2 দুইটা কি সমান, কারণ কেন্দ্রের বিপরীত দিকে যে বল কাজ করে আর কেন্দ্রের দিকে যে বল কাজ করে দুইটা বলের মান সমান। তাহলে আমরা লিখতে পারি যে mv স্কয়ার বাই r ইকুয়াল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ZE স্কয়ার বাই r স্কয়ার। mv স্কয়ার বাই r ইকুয়াল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ZE স্কয়ার বাই r স্কয়ার। এটা লিখতে পারি, একটা r কাটা কেটে যাবে, এটা হবে mv স্কয়ার 1/4 পাই এপসাইলন নট ZE স্কয়ার বাই r। আচ্ছা, হ্যাঁ, আমরা এসে কি বলে ও ওই সূত্র ইউজ করছি কেন? C টু Q1 Q2 ইউজ করে এটা হ্যাঁ, এটা হচ্ছে কুলম্বীয় বল। একটা ধনাত্মক চার্জ যদি একটা ঋণাত্মক চার্জকে আকর্ষণ করে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল হচ্ছে এইভাবে। এখানে এটা ঋণাত্মক চার্জ, এটা কি ধনাত্মক চার্জ, তো ঋণাত্মক ধনাত্মককে আকর্ষণ করে। একটু এই পাশে চলে আসে, এখানে ভি এর মানটা বসাই দিই। ভি এর মান কত? nh/2 পাই m r। তাহলে m nh/2 পাই m r স্কয়ার 1/4 পাই এপসাইলন ZE স্কয়ার বাই r। m n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার 1/4 পাই এপসাইলন ZE স্কয়ার বাই r। এই কিছু কাটাকাটি যাবে, কিন্তু এই r r কাটাকাটি যাবে, একটা গেল, 4 4 কাটাকাটি যাবে, পাই একটা পাই থাকলো, এই m একটা m থাকলো, আর কিছু কাটাকাটি যায়? আর কিছু যায় না। এবার ব্যাসার্ধটাকে আমরা এক পাশে রাখবো আর বাকি সব কিছু এক পাশে নিয়ে আসবো। এপসাইলন n স্কয়ার h স্কয়ার বাই পাই m z, ZE স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসি, ইকুয়াল টু r। এই হচ্ছে r, r ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট n স্কয়ার h স্কয়ার বাই পাই m ZE স্কয়ার। বুঝতে পারছো? আমরা তো এটাই প্রমাণ করতে চাই। এমনিতে তো মোটামুটি বুঝতে পারছো তো নাকি ঘটনাগুলো কি? আচ্ছা, আমি আর একটু কথাবার্তা বলে নিই, তারপরে হচ্ছে তোমরা উপরে যা তুলবা তুলো। এখানে এপসাইলন হচ্ছে কনস্ট্যান্ট একটা,
এপসাইলনের ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 এক। এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, এটা তার সবসময় কনস্ট্যান্ট হবে না। তুমি যদি 2 নম্বর কক্ষপথ চাও তাহলে n ইকুয়াল টু 2, 10 নম্বর কক্ষপথ চাইলে n ইকুয়াল টু 10, ঠিক আছে, 5 নম্বর চাইলে n ইকুয়াল টু 5, তাহলে n। আর h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু কত 6.626 34 জুল সেকেন্ড আর অথবা 37 কিলো জুল সেকেন্ড। আচ্ছা, আর পাই তো জানোই, m হচ্ছে ইলেকট্রনের ভর, এটাও কনস্ট্যান্ট, ই ইলেকট্রন চার্জ, এটাও কনস্ট্যান্ট, শুধুমাত্র জেডটা কিন্তু ভেরিয়েবল। হ্যাঁ, জেড ভেরিয়েবল। তাহলে এখান থেকে আমরা বাকি সবগুলা কনস্ট্যান্ট ধরে আর লিখতে পারি না n স্কয়ার বাই জেড, এখান থেকে লেখা যায় না আর প্রপোর্শনাল n স্কয়ার, আবার আর প্রপোর্শনাল 1 বাই জেড। পারস্পরিক সংখ্যা যদি বাড়তে থাকে আর এর মান বাড়তে থাকবে, আর কক্ষপথের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে ব্যাসার্ধ কি বাড়তে থাকবে। ও পারস্পরিক সংখ্যা যদি বাড়তে থাকে ব্যাসার্ধের মান কমতে থাকবে, ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, শীটটার মধ্যে এগুলা মোটামুটি সবই লেখা আছে, তবে যখন তুমি এটা লিখবা তখন জেড কনস্ট্যান্ট, আর যখন এটা লিখবা তখন কি কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট। মনে হয় তোমরা শুনছো যে একই পর্যায়ে যত ডান দিকে যাওয়া যায় পরমাণুর আকার তত হ্রাস পায়, কারণ কি তার পারমাণবিক সংখ্যা বাড়ে। কিন্তু কক্ষপথ কি সেম থাকে না একই পর্যায়ে? একই থার্ড পর্যায়ে কক্ষপথ 3টা, ফোর্থ পর্যায়ে কক্ষপথ কয়টা? 4টা। তাহলে এখানে এনটা হচ্ছে কনস্ট্যান্ট, পারমাণবিক সংখ্যা বাড়ে, সাথে সাথে ব্যাসার্ধও কি কমে। আর যদি জেড যদি কনস্ট্যান্ট হয়, মানে একটা পরমাণুই, সোডিয়াম হলে সোডিয়ামই, তাই সোডিয়ামের প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ তো বেশি বড় হবেই। তবে এখানে এন স্কয়ার তো, তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি r1 হয়, 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ হবে 4r1, 2 স্কয়ার, n ইকুয়াল টু 2, তো তাহলে 2 স্কয়ার হয়ে যাবে। আর 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ হবে 9r1, 9 গুণ। তার মানে বুঝতে পারছো প্রত্যেকটা কক্ষপথ থেকে কক্ষপথের দূরত্ব কত বেশি? অনেক বেশি, ঠিক আছে।